বিএনপি বাংলাদেশে এককভাবে রাজনীতি করতে চাচ্ছে। এখানে বাংলাদেশের যে 4-5 কোটি লোকের যে আরেকটা দল, সেটাকে কোনো স্পেস দিতেই রাজি না। আর সেই স্পেস না দিলে বাংলাদেশে যে একটা পরিণতি হবে, সেই রিস্কটা মার্কিন ডিপ স্টেট নিবে না। কারণ মার্কিন ডিপ স্টেটকে বাংলাদেশে ব্যবসা করতে হবে। তো মার্কিন ডিপ স্টেট জানে যে যদি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসেন, যদিও বিএনপির লোকরা বলছে তাকে গ্রেপ্তার করা হবে, এনসিপির লোকরা বলছে তাকে ফাঁসিতে ঝোলানো হবে, আমেরিকা জানে আসলে কি হবে। তো কাজেই তারা এই ঝুঁকিটাই নিতে চাচ্ছে না। কারণ প্রথম একটা ঝাঁকুনি দিয়ে 2024 মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ক্ষমতা দখল করেছে বা ক্ষমতা কুক্ষিগত করেছে, আরেকটা ঝাঁকুনি আসলে তো সবকিছু তাদের নিয়ন্ত্রণের বাইরেই চলে যেতে পারে। সেই জন্যে যেহেতু বিএনপি ইনটলারেন্ট, যেহেতু বিএনপি একলা রাজনীতি করতে চাচ্ছে, যেহেতু বিএনপি আওয়ামী লীগের উপর চড়াও হয়ে আছে, তো 4-5-6 কোটি লোকের উপর যদি আপনি চড়াও হন 18 কোটির দেশে, তাহলে তো একটা গৃহযুদ্ধ লাগবে। যে গৃহযুদ্ধ লাগলে তো আর আমেরিকার পারপাস সার্ভ হলো না, তাদের বাণিজ্যিক স্বার্থ সিদ্ধিও হলো না। কাজেই তারা এটাকে নির্বিঘ্ন করার জন্য, এটাকে শান্তিপূর্ণ করার জন্য যখন সিসিকে আনবে, তখন 1/11-তে যেমন সব রাজনৈতিক দলের সবাই পালিয়ে চলে গেছিল, এভাবেই সবাই কেউ পালাবে, কেউ গর্তে ঢুকে যাবে। এরপরে তাদেরকে একটি ঘরোয়া রাজনীতির পরিবেশ সৃষ্টি করে দিয়ে সবকিছু চলবে। তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্র যে শেখ হাসিনাকে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশে ফিরে আসার জন্য, এটার একটা আলামত আপনাকে আমি দিয়ে দিচ্ছি এখনই। আজ থেকে 1 বছর আগেও দিল্লিতে যিনি মার্কিন দূত মিস্টার সার্জিও গোর, তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি বা দেখা করতে চাননি 1 বছর আগেও। আর 6 মাস ধরে, ফর দ্য লাস্ট 6 মান্থস, তিনি ঘন ঘন শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন এবং যোগাযোগ করছেন। কারণ কি? কারণ বাংলাদেশে, আপনার এই অনুষ্ঠানে আমি অসংখ্যবার বলেছি যে বাংলাদেশে একজন আব্দুল ফাতাহ সিসি আসছেন। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনি যেহেতু আন্তর্জাতিক এবং জাতীয় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দিয়ে দীর্ঘ সময় কাজ করেন, আপনি এই যে জঙ্গিবাদকে নাটক বলার বয়ানে তো আপনি বিশ্বাস করেন না, কিন্তু সেটা মাথায় রেখেও বলছি যে এই যে মানে এই আগস্টের 5 তারিখের বার্ষিকী আসছে, তার আগে আগেই সরকারের এই গ্রেফতার শুরু করা এবং নতুন কিছু জঙ্গি সেলের নাম বেরিয়ে আসছে ফাতা কমান্ড নামে, এবং এদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির সদস্য, এনসিপির সদস্যরা ধরা পড়ছেন। এসব আসলে কিসের নমুনা? জঙ্গিবাদ আসলে বিভিন্ন জঙ্গি সেল, সশস্ত্র সংগঠন সংগঠিত হচ্ছে, এটা আসলে এর মাধ্যমে বের হয়ে আসে কিনা? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছিলাম দুটো কথা। একটা হলো বলেছিলাম পতাকা নিয়ে, যে একজন আলোচিত ইসলামী বক্তা তিনি আহ্বান করেছেন পতাকা উড়ানোর জন্য, কলেমার পতাকা, এবং তারপর দেখেছি আমরা হাজার হাজার কলেমার পতাকা ছড়িয়ে পড়ল। আপনার অনুষ্ঠানে আমি আরেকটা কথা বলেছিলাম, আপনার অবশ্যই মনে আছে, যে বাংলাদেশে মিশর প্লেবুক রিপিট হতে যাচ্ছে মার্কিন ডিপ স্টেটের। এখন এই প্রশ্নটার উত্তর আমি দিব। 2025 সালের 20 অক্টোবর ইউনূসের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ঘোষণা দেন যে তার অধীনস্থ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 8,850 জন যুবক যুবতীকে কারাতে, জুডো, টাইকান্ডো এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেবে। আগ্নেয়াস্ত্র, যদিও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরবর্তীতে বলেন যে উনি আগ্নেয়াস্ত্র বলতে এয়ারগান বুঝিয়েছেন। তো আমার মনে হয় না যে যিনি এই সজীব ভুইয়া যিনি বলেছিলেন গণমাধ্যমে প্রকাশ্যে যে শেখ হাসিনার পতন যদি না হতো তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল, তো সশস্ত্র সংগ্রাম তো নিশ্চয়ই এয়ারগান দিয়ে হয় না। তো উনি যেহেতু সশস্ত্র সংগ্রামের প্রস্তুতির কথা ঘোষণা বলেছেন একদম গণমাধ্যমে,
তার মানে ওনাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুদ আছে সেই সশস্ত্র সংগ্রাম করার জন্য। পাশাপাশি আপনি জানেন, আমরা সবাই জানি যে এই জুলাই আগস্টের সরকার বিরোধী অভ্যুত্থানের সময় বাংলাদেশের সব থানা থেকে অস্ত্র, গোলাবারুদ, এমনকি গ্রেনেড লুট হয়। সেই অস্ত্র, গোলাবারুদ এবং গ্রেনেড বিস্ফোরক এগুলো উদ্ধারে ইউনুস কোনো উদ্যোগ নেয়নি। তাহলে তো আমরা নিশ্চিত করে বলতে পারি যে এগুলো এমন লোকদের কাছে চলে গেছে যারা ইউনুসের অনুগত। আপনি যে ঘটনাটা বললেন ফাতা কমব্যাট সিস্টেম, বাংলা করলে ফাতা যুদ্ধ পদ্ধতি, এই নামের যে একটা গ্রুপের 6 জন সদস্যকে আটক করেছে উগ্রবাদী সন্দেহে, সেখানে একজন জাতীয় নাগরিক পার্টির সদস্য, ঠিক সদস্য না, মাঝারি সারির নেতা, এবং তাকে ওরা বহিষ্কার করেছে। এই সমস্ত বহিষ্কার জাতীয় নাগরিক পার্টি সকালে করে দুপুরে প্রত্যাহার করে, আর দুপুরে করে সন্ধ্যায় প্রত্যাহার করে। কাজে এটা হলো একটা আইওয়াশ। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা যেটা, যে এর ফাতাকা কমপ্লিট সিস্টেমের যে মূল হোতা সাব্বির, তিনি একটা ভিডিও আপলোড করেছেন, আপনিও দেখেছেন হয়তো, যে ভিডিওতে উনি নিজে একটি টাইম বম্ব বিস্ফোরণ ঘটাচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, এবং তার ব্যাকগ্রাউন্ডে ইসলামিক স্টেটের জিহাদি সঙ্গীত বাজছে। যখন এই ভিডিওটা আপলোড করা হলো, তখন একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট নাটিক, ওই দলের সদস্য, একজন কথিত ফ্যাক্ট চেকার, সে প্রশ্ন করলো যে এই ভিডিওটা কেন পুলিশ এখন আপলোড দিল, পুলিশ কেন, এটা তো মোবাইল ফোন কেন দেখলো, ইত্যাদি। মানে ভিডিওটা ফ্যাক্ট চেকিং, মানে আপনি ভিডিওটা সত্যি কি মিথ্যা সেটা না বলে সে বলছে এটা কেন পুলিশ দিল। তো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তো বোঝাই যাচ্ছে ওই যে একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে প্রমাণিত কথিত ফ্যাক্ট চেকার যে এভাবে আর্তনাদ করছে, তাহলে বোঝাই গেল যে তাদের যে মূল ষড়যন্ত্রটা আছে সেটা ধরা পড়ে যাচ্ছে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতার কারণে। এখন আমি আপনাকে আরেকটু পিছনে নিয়ে যাব। দেখুন, আজ থেকে 1 বছর আগেও দিল্লিতে যিনি মার্কিন দূত মিস্টার সার্জিও গোর, তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি বা দেখা করতে চাননি 1 বছর আগেও। আর 6 মাস ধরে, ফর দ্য লাস্ট 6 মান্থস, তিনি ঘন ঘন শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন এবং যোগাযোগ করছেন। কারণ কি? কারণ বাংলাদেশে, আপনার এই অনুষ্ঠানে আমি অসংখ্যবার বলেছি যে বাংলাদেশে একজন আব্দুল ফাতাহ সিসি আসছেন, বারবার বলেছি। এখন এই যে পতাকা কাণ্ডের পরে এই গ্রেপ্তার শুরু হয়েছে, এটার দুটো কারণ। একটা হলো মার্কিন ডিপটেট জানে যে তাদের সঙ্গে শেখ হাসিনার তো এক ধরনের আলোচনা হয়েছে এবং তিনি ফিরে আসবেন। তো তিনি যদি এমনিতেই ফিরে চলে আসেন, মানে হঠাৎ করে, তাহলে যে পরিণতিটা হবে, তাহলে বাংলাদেশের নিয়ন্ত্রণটাই আসলে মার্কিন ডিপটেটের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বা তাদের লোকজনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেজন্য তারা এই জঙ্গি ইস্যুটাকে এখন সামনে নিয়ে এসছে। আপনি দেখবেন যে এই জঙ্গিরা আরো বেশি এগ্রেসিভ হবে, মারমুখী হবে, বেপরোয়া হবে, অনেক কিছু করবে, যার ফলশ্রুতিতে সেই আব্দুল ফাতাহ আল সিসির আগমনের পথটা উন্মুক্ত হবে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসবেন মার্কিন ডিপটেটের সাথে সহযোগিতায় বা সম্মতিতে, যেভাবেই বলেন, কিন্তু তিনি আসার আগেই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে যে এখন তো নির্বাচন করা যাবে না, আপনি রাজনীতি করুন, ঘরোয়া রাজনীতি সবাই করবে, অপেক্ষা করুন নির্বাচনের জন্য। এই পরিস্থিতি এখন সৃষ্টি হচ্ছে, আর কিচ্ছু না। দ্বিতীয় দেখুন, মানে
সেনা সরকার আসবে। আপনি এর আগেও এটা মানে সেনাবাহিনীর কোন সাবেক বা বর্তমান কর্মকর্তাকে সিসি বানিয়ে তারপর একটা নতুন সরকার আসবে। আপনি আগেও বারবার এই প্রেডিকশনটা, এই ভবিষ্যৎবাণীটা ভীষণ মানে আত্মবিশ্বাস এবং আস্থার সঙ্গে করেছেন এবং হয়তো আরব বসন্ত সেদিকেই ইঙ্গিত করে। কিন্তু তার মানে অনেকগুলো জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন তৈরি হয়ে গেছে, অনেকগুলো সেল। ফাতা, কমব্যাট, এদের নাম তো একদম এই গ্রেফতারের পরে শুনলাম। ওদিকে হামাস চলে এসেছে বলা হচ্ছে। এত রকম এই যে সাদা কালো পতাকার সঙ্গে বিভিন্ন সংগঠন, একেবারে আইএস থেকে শুরু করে আল কায়েদা, নানা জনে নানা মানে সংগঠনের সম্পর্ক করছেন। অন্যদিকে এই সম্প্রতি একটা পত্রিকায় খবর এসেছে, আমাদের দেশ থেকে তরুণেরা তো যাচ্ছিলই টিটিপিতে যুদ্ধ করতে, মানে পাকিস্তান তালেবানে যুদ্ধ করতে, এখন নাকি পাকিস্তান তালেবানেরও সেল হচ্ছে বাংলাদেশে। মানে সবই কি মার্কিন ডিপ স্টেটের আগ্রহী হচ্ছে, নাকি নানা পক্ষ আসলে নানা পক্ষকে সক্রিয় করছে? দেখুন, তেহরিকে তালিবান পাকিস্তান যাদের কথা আপনি বলছেন, টিটিপি, এটা তো পাকিস্তান বিরোধী একটা গ্রুপ, একই সাথে তারা চীন বিরোধী একটা গ্রুপ। পাকিস্তানের চাইনিজ ইনভেস্টেড যে প্রজেক্টগুলো, সেগুলোতে যে আত্মঘাতী হামলা হয়েছে সব কিন্তু টিটিপি করেছে। এবং পাকিস্তান বলে ওটা ভারত মানে করায় কিন্তু টিটিপিকে দিয়ে। কিন্তু জঙ্গি মানেই মার্কিন ডিপ স্টেট, সেটা আল কায়দা বলুন আর ইসলামিক স্টেট বলুন, এটা তো আমি জানি, মানে আমি এটা নিয়ে কাজ করি। এখন টিটিপি বাংলাদেশে আসছে কি যাচ্ছে সেটা বড় কথা না, বড় কথাটা হলো এটাকে সামনে নিয়ে আসা হয়েছে। আর আমি কখনোই বলিনি যে একজন অবসর প্রাপ্ত সরকারি সামরিক কর্মকর্তাকে দিবে, আমি বলেছি একজন আব্দুল ফাতাহ আল সিসি আসছেন। আমি ওনার র্যাঙ্ক এন্ড ফাইলও কিন্তু বলিনি। কেন আসছে সেটা এখন বলবো। মার্কিন ডিপ স্টেটের খেলার দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে। আপনি জানেন যে 5-6 ঘন্টা আগে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানের নাম ঘোষিত হয়েছে। আইরিন খান হলেন প্রধানমন্ত্রীর স্ত্রীর আপন চাচাতো বোন। ওনাকে অনেকেই জানে না, সবাই মনে করে উনি বুঝি পাকিস্তানি। ওনার বাড়ি সিলেটে, ওনার বাবার বাড়িও সিলেটে আইরিন খানের। ওনার জন্মও বাংলাদেশে, আইরিন খানের জন্মও সিলেটে। তো আইরিন খান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হয়েছেন মানেই যে মার্কিন ডিপ স্টেটের যে লোক খলিলুর রহমান যে এতদিন দাপট করেছে একচেটিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটা খাটো হয়ে যাবে। এবং আমি অনেক অবাক হব না, আপনিও হবেন না, যে যদি বিএনপি সরকার আইরিন খানকে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে ফেলায়। তার মানে ইউনূসের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কেন? যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্কাই নিউজকে বলেছিলেন যে মার্কিন ডিপ স্টেট কাউকে ইউজ করার পরে তাদেরকে, ওনার ভাষায়, টয়লেট পেপারের মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। তো ইউনূস এরই মধ্যে অং সান সুচির মতো, আমরা ইংরেজিতে যেটা বলি ডিসপোজড অফ, মানে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখুন যে ইউনূস আমেরিকাতে কোনো নিমন্ত্রণও পাচ্ছে না এবং আমেরিকা ছেড়ে যাচ্ছেও না, গত কয়েক মাস যায় নাই। তো দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে। দ্বিতীয় ধাপ মানে হলো যে মার্কিন ডিপ স্টেট যে চাচ্ছে না যে এই মুহূর্তেই বাংলাদেশের নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতে চলে যাক, কারণ গেলে উনি এই চুক্তি এগুলো একটাও বাস্তবায়িত হতে দিবেন না। কাজে ওনার রাজনীতিতে ফিরে আসাটাকে তারা বাধাগ্রস্ত করবে না, কিন্তু নির্বাচন তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা তারা করবে। এবং বিএনপির জন্য এখন চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। আপনার অবশ্যই মনে আছে যে 2001 থেকে 2006 বিএনপি জামাত জোট সরকারের সময় 2004 এমনকি 5 অব্দি বিএনপি অস্বীকার করেছে বাংলাদেশে জঙ্গি আছে প্রকাশ্যে। কিন্তু যখনই সারা দেশে 63 জেলায় মুন্সিগঞ্জ বাদে বোমা বিস্ফোরিত হলো, তখন কিন্তু বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স বা ক্র্যাকডাউনে চলে গেছে। তো এখন তো বিএনপি জামাত যুক্ত সরকার, ওটা ছিল বিএনপি জামাত জোট সরকার, আর এটা হলো বিএনপি জামাত যুক্ত সরকার। তো এখনো বিএনপি তখন 4 বছর অপেক্ষা করেছিল, এখন মাত্র 4 মাস পরই সেই অফেন্সিভে চলে গেছে। এবং আপনি জানেন, আমরা সবাই জানি
পৃথিবীর যে কোনো দেশে যখন জঙ্গি বলুন বা উগ্রবাদী বলুন, তাদের উপর যখন রাষ্ট্রযন্ত্র কোনো অফেন্সিভে যায়, তখন তারাও কিন্তু কাউন্টার অফেন্সিভে যায়। মানে তারা এখন অনেক কিছু করার চেষ্টা করবে এবং হয়তো এটার জন্য তৎপর আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী, তারা চেষ্টা করবে। তারা তাদের পক্ষে তো আপনি দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, আইন প্রয়োগকারী সংস্থাকে গালমন্দ করা হচ্ছে, বিএনপি সরকারকেও গালমন্দ করা হচ্ছে। তাহলে এখন দুটো পক্ষ হয়ে গেছে, এক পাশে বিএনপি, অন্য পাশে উগ্র ইসলামপন্থী এবং জঙ্গি, যেটা ঠিক 2005 সালে ছিল আপনার যদি মনে থাকে। এবং আজকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে হয় এই 6 জনকে গ্রেপ্তারের বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছে, যেটা আপনি বললেন। সব মিলিয়ে এখন শরীর চর্চা কেন করা যাবে না? এবং আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো, লক্ষ্য করেছেন কিনা যে সবে শিক্ষা মন্ত্রণালয় সকল মাদ্রাসায় একটা নির্দেশনা পাঠিয়েছে যেন সকল মাদ্রাসায় একেবারে সুনির্দিষ্টভাবে এবং নিশ্চিতভাবে শরীর চর্চার আয়োজন করা হয়। তো তাহলে এই যে ফাতা কমব্যাট কাউন্সিলের মাধ্যমে বা এনসিপির এই সদস্য শরীর চর্চা করছিলেন, তাদেরকে ধরা, সেটাকে তো সেটার মানে সমালোচনা করেছেন। এবং ওই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলামরা কিন্তু বারবারই বলেন যে বাংলাদেশের সব তরুণের সামরিক প্রশিক্ষণ লাগবে। মানে তারা আসলে অন্য কোনো প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধের জন্য তরুণদের প্রস্তুত রাখতে চান। তো সে মানে এই মানে তারা তো এই বিষয়গুলোকে জঙ্গিবাদ বলছেন না। দেখুন, শরীর চর্চা তো খুব ভালো জিনিস, কিন্তু আপনি যে ফাতা কমব্যাট সিস্টেমের ভিডিওগুলো দেখেন, তো ওরা কি আসলে শরীর চর্চা করছে? ওরা তো মানুষকে উস্কাচ্ছে উগ্রবাদে। তারা তো একটি দেশের বিরুদ্ধে কথা বলছে, মানে ভারতের বিরুদ্ধে কথা বলছে, তারা বিভিন্ন ধর্মের বিরুদ্ধে কথা বলছে। এবং আপনাকে আমি একটু মনে করিয়ে দিব, 2025 সালের 7 সেপ্টেম্বর 2025 জামাতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি নিউ ইয়র্কে বসে ঘোষণা দিয়েছিলেন যে জামাতে ইসলামীর 50 লক্ষ সদস্য, তরুণ সদস্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। 50 লক্ষ। তো এটাকে আপনি কি শরীরচর্চা বলবেন? তারা তো আসলে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। ফাতা কমব্যাট সিস্টেম মানেই তো ফাতা যুদ্ধ পদ্ধতি। এরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কার বিরুদ্ধে? এরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আপনি যদি তর্কের খাতিরে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে। এরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতের বিরুদ্ধে, ওরা ঘোষণা দেয়। শেষ তক এরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যেটা আল কায়দা করেছিল। তো এই দানবগুলো মার্কিন ডিপটেটি তৈরি করে, অতীতেও করেছে, এখনো করে। শেষ পর্যন্ত এরা সেই মার্কিন ডিপটেটের উপরে চড়াও হয়। এটাও আবার একটা অন্য কারণ। আপনি যদি মনে করেন যে এই জিহাদিরা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বিশাল বিপ্লবী, বিশাল জাতীয়তাবাদী, ব্যাপারটা কিন্তু এরকম না। ওদেরকে একটি পার্টিকুলার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজে লাগানো হয়, যাতে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এসে হস্তক্ষেপ করতে পারে। আপনাকে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক জোট আছে, যেটার নাম কোয়াড, QUAD। সে কোয়াডের কিন্তু সদস্য ভারত। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সামরিক কিছু করতে যায়, কোয়াড সদস্যকে আহ্বান জানায়। কোয়াড সদস্য তো সেই সামরিক অভিযানে অংশগ্রহণ করতেও পারে। আর যেটা আমি আপনাকে বললাম যে TTP, তেহরিকে তালিবান পাকিস্তানে তো শুধু আত্মঘাতী হামলা চালায় না, শুধু সামরিক ঘাঁটিতেই হামলা চালায় না, তারা ক্যান্টনমেন্টের ভিতরেও হামলা চালায়, সামরিক সদস্যদের সন্তানদের স্কুলেও হামলা চালায়, এমনকি চীনা বিনিয়োগকৃত বড় বড় প্রজেক্টেও হামলা চালায়। তো বাংলাদেশে তো চীনের প্রজেক্ট আছেই, আর আমরা তো চীনে গিয়ে আরো প্রজেক্ট চেয়েছি বাংলাদেশের জন্য। মানে প্রধানমন্ত্রী গিয়ে তো চেয়েছেন বিভিন্ন প্রকল্প, তিস্তা প্রকল্প, মংলা পোর্ট প্রকল্প ইত্যাদি। তো চীন
তো যে তাদের যে অভিজ্ঞতাটা জানে পাকিস্তানে কি হয়েছে, কাজে চীনকেও থামানোর জন্য তেহরিকে তালিবান পাকিস্তান, আপনি যদি বলেন যে বাংলাদেশই তেহরিকে তালিবান করে উঠছে, তাহলে ইউনুসকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা আপনি এর আগেও বলেছেন, আজকেও বলেছেন। এবং এই যেই জঙ্গিবাদের উত্থান, সেই জঙ্গিবাদের অনেকটাই আসলে পৃষ্ঠপোষকতা সমর্থনটা সেই ইউনুস আমল থেকে শুরু, এবং তারপর এখন এই সরকার ব্যবস্থাও নিচ্ছে। এই অবস্থায় এই যে আপনি বলছেন যে সার্জিও গোর ঘন ঘন শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন গত 6 মাস ধরে, এবং তারা একটা সিসিকে বসাবেন এবং বসানোর পরে সকল দলকেই রাজনীতি করতে দেবেন, কিন্তু মানে সেনা শাসনে যেমন হয় একটা সীমিত পরিসরে ঘরোয়া রাজনীতি করবার সুযোগ পাওয়া যাবে। বিএনপি কে সরাবে কেন? বিএনপি তো জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় হয়ে উঠেছে, এবং বিএনপির মানে তারেক রহমান তো দেশে ফিরলেন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এদের সকলেরই সমর্থনে। বিএনপিকে সরাবে কেন, সেই প্রশ্নটার উত্তর খুব সহজ। বিএনপি বাংলাদেশে এককভাবে রাজনীতি করতে চাচ্ছে। এখানে বাংলাদেশের যে 4-5 কোটি লোকের যে আরেকটা দল, সেটাকে কোনো স্পেস দিতেই রাজি না। আর সেই স্পেস না দিলে বাংলাদেশে যে একটা পরিণতি হবে, সেই রিস্কটা মার্কিন ডিপ স্টেট নিবে না। কারণ মার্কিন ডিপ স্টেটকে বাংলাদেশে ব্যবসা করতে হবে। তো মার্কিন ডিপ স্টেট জানে যে যদি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসেন, যদিও বিএনপির লোকরা বলছে তাকে গ্রেপ্তার করা হবে, এনসিপির লোকরা বলছে তাকে ফাঁসিতে ঝোলানো হবে, আমেরিকা জানে আসলে কি হবে। তো কাজেই তারা এই ঝুঁকিটাই নিতে চাচ্ছে না। কারণ প্রথম একটা ঝাঁকুনি দিয়ে 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ক্ষমতা দখল করেছে বা ক্ষমতা কুক্ষিগত করেছে, আরেকটা ঝাঁকুনি আসলে তো সবকিছু তাদের নিয়ন্ত্রণের বাইরেই চলে যেতে পারে। সেই জন্যে যেহেতু বিএনপি ইনটলারেন্ট, যেহেতু বিএনপি একলা রাজনীতি করতে চাচ্ছে, যেহেতু বিএনপি আওয়ামী লীগের উপর চড়াও হয়ে আছে, তো 4-5-6 কোটি লোকের উপর যদি আপনি চড়াও হন 18 কোটির দেশে, তাহলে তো একটা গৃহযুদ্ধ লাগবে। যে গৃহযুদ্ধ লাগলে তো আর আমেরিকার পারপাস সার্ভ হলো না, তাদের বাণিজ্যিক স্বার্থ সিদ্ধিও হলো না। কাজেই তারা এটাকে নির্বিঘ্ন করার জন্য, এটাকে শান্তিপূর্ণ করার জন্য যখন সিসিকে আনবে, তখন 1/11-তে যেমন সব রাজনৈতিক দলের সবাই পালিয়ে চলে গেছিল, এভাবেই সবাই কেউ পালাবে, কেউ গর্তে ঢুকে যাবে। এরপরে তাদেরকে একটি ঘরোয়া রাজনীতির পরিবেশ সৃষ্টি করে দিয়ে সবকিছু চলবে। তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্র যে শেখ হাসিনাকে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশে ফিরে আসার জন্য, এটার একটা আলামত আপনাকে আমি দিয়ে দিচ্ছি এখনই। যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত দিল্লিতে, সার্জিও গোর, উনি তো দক্ষিণ এশিয়ারও প্রধান, তাই না? তো উনি আসলেন দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার, বাংলাদেশে। এটা একদম মানে নজিরবিহীন ভাবে সার্জিও গোর তার সঙ্গে দেখা করলেন, কথা বললেন, সেই ছবিটা দিয়ে পোস্ট করলেন, আমরা একসঙ্গে কাজ করতে চাই। তার অর্থটা তো খুব সহজ, যে আমেরিকা এবং ভারত এক অক্ষে চলে এসছে, একই অক্ষে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চলে এসছে, এবং সেখানে আওয়ামী লীগকে ইউনুসের মতন বাদ দিয়ে দেওয়া হবে বা ডিসপোজ অফ করা হবে, সেটা তার সম্ভব না। কাজেই এখানে একটা পর্দার আড়ালে চরম একটা আপসরফা হয়েছে, সমঝোতা হয়েছে আমি বলবো। এবং সেই সমঝোতাটা শেখ হাসিনা তো জানেন মানে উনি তো দেখেন শোনেন, এই জন্যই উনি বারবার বলছেন উনি আসবেন, উনি আসবেন। এবং উনি আসার আগেই যেন একটা খুব অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়ে যায়, মানে বিএনপি যেন আরো বেশি অ্যাগ্রেসিভ না হয়ে যায়, সেজন্য এই জঙ্গি কার্ডটা খেলে দেওয়া হয়েছে। বিএনপিকে এখন এখানেই কি বলে বিধি রাখা হবে, ব্যস্ত রাখা হবে, অনেক বেশি ব্যস্ত রাখা হবে দেখবেন। এবং সেই ব্যস্ত রেখে রেখে সময়টা পার করে এক সময় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন। তো কাজেই সব মিলিয়ে আপনি যেটা বলছেন শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা বা এই কথিত শারীরিক চর্চার আড়ালে জঙ্গি বা উগ্রবাদী উত্থান বা তেহরিকে তালিবানের বাংলাদেশে আগমন, আপনি যাই বলেন, এই সব মিলিয়ে একটি বৃহৎ পরিকল্পনা, যেটা মিশর প্লে বুক, সেই মিশর প্লে বুক এবার এগিয়ে যেতে শুরু করেছে এবং ক্রমশ এগিয়ে যাবে। একজন আবদেল ফাতাহ আল সিসি ক্ষমতায় আসছেন, তিনি কে আমি জানি না, কেউ জানে না, কিন্তু যিনি আসবেন
তিনি মিশরে স্থিতিশীলতা, বাংলাদেশের স্থিতিশীলতা দিবেন একটা কারণে। দেখুন, আরব বসন্ত দুটো দেশে সফল হয়েছিল, মিশর এবং টিউনিশিয়া। টিউনিশিয়াতে একজন সিসি ক্ষমতায় না বসার কারণে আজ অব্দি টিউনিশিয়াতে কোনো সরকার টিকে না, 2 বছরের বেশি, 1.5 বছর 2 বছর অস্থিতিশীল, মানে আমেরিকার পারপাসটা সার্ভ হচ্ছে না টিউনিশিয়াতে। কিন্তু মিশরে মুসলিম ব্রাদারহুডের পতন ঘটানোর পর 16 সালে আজ অব্দি কিন্তু আবদেল ফাতাহ আল সিসির সরকার একদম স্টেবল ভাবে টিকে আছে। তো আমেরিকার তো দরকার স্টেবিলিটি, বাংলাদেশকে লুট করার জন্য। আর বাংলাদেশে লুট করার অনুমতি কি শেখ হাসিনা দিচ্ছেন? সেটা তো শেখ হাসিনা দিবেন না, কিন্তু এখন তো শেখ হাসিনার কিছু করার নেই, কারণ এখন তো উনি ফাঁসির আসামি, তাই না? তো ওনাকে ফিরিয়েই দিবে, একটা প্রেশার কার্ড জঙ্গি কার্ড, আরেকটা প্রেশার কার্ড শেখ হাসিনাকে ফেরত দিবে, দিয়ে একটা চরম চাপের মধ্যে ফেলে দিবে বিএনপি সরকারকে, এবং ফেলে বাংলাদেশে একজন আবদেল ফাতাহ আল সিসিকে নিয়ে আসবে। কারণ শেখ হাসিনা আসলে তো ক্ষমতায় যেতে পারবেন না। উনি যত কথাই বলেন, উনি তো প্রধানমন্ত্রী না। উনি যদি বলেন উনি পদত্যাগ করেননি, এগুলো তো অনেক বিতর্কের বিষয়, কিন্তু উনি চলে আসলে তো উনি একটা ভীষণ ফ্যাক্টর। উনি চলে আসার আগেই তো অসম্ভব ফ্যাক্টর, আর চলে আসলে তো মারাত্মক ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরটা আমেরিকায় খেলছে এখন, যার জন্য শেখ হাসিনা এনডিটিভি কে বলেছেন ডিসেম্বরই আসবেন, এবং শেখ হাসিনার এই ঘোষণা আরো ঘনীভূত হবে, ওনার কর্মকাণ্ড আরো ঘনীভূত হবে, ওনার লোকজনেরা আরো অ্যাক্টিভ হবে। এবং এখন আমরা মোটামুটি এটা বলতে পারি যে মিশরে যা হয়েছিল সেদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর এই জঙ্গি বিরোধী অবস্থানের কারণে বিএনপির সাথে জামাতের ভয়ঙ্কর দূরত্ব সৃষ্টি হবে, বিএনপির সাথে ইসলামী দলগুলোর মারাত্মক দূরত্ব সৃষ্টি হবে, আর সেই দূরত্ব সৃষ্টি না করলে বিএনপির মহাবিপদ হবে। বিএনপি পড়ে গেছে এখন একটা ইংরেজিতে যাকে বলে হান্টস অফ ডায়লেমা বা উভয় সংকটে। এখন বিএনপি এটা শ্যাম রাখি না কুল রাখি, এই অবস্থা, কোনো উপায় নাই। কাজেই এখন এটা বাংলাদেশ এখন ওই গাড়িতে যেরকম অটো গিয়ারে চলে যায় না, এখন অটো পাইলটিং সিস্টেমে বিমান, বাংলাদেশ তো এখন অটো পাইলটিং সিস্টেমে আছে। শেষ প্রশ্ন, মানে হয়তো অনেক দর্শক আগ্রহ পাবেন না, অনেক দর্শক যারা আইরিন খানকে চেনেন তারা হয়তো আগ্রহ পাবেন আপনার ওই মন্তব্যটাতে, যে আইরিন খান যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন জাতিসংঘে, সেটার প্রসঙ্গটা আপনি তুলেছেন। তো মানে মার্কিন ঘনিষ্ঠ এমন একজন ব্যক্তি এবং মানে আন্তর্জাতিক পরিসরে যিনি দীর্ঘ সময় ধরে ধরনের দায়িত্ব পালনে অভিজ্ঞ, জুবাইদা রহমানের চাচাতো বোন হিসেবে না হয় বিএনপি তাকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে চাইলেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদের হাত যদি বিএনপির ওপর থেকে উঠেই গিয়ে থাকে, আইরিন খানের কি এর মধ্যে ঢোকার কথা? মানে আইরিন খানের মতো ব্যক্তি, মানে এরা তো একটা সেই ডক্টর ইউনুস ঘরানার ব্যক্তি বলা যেতে পারে এদেরকে। না, আইরিন খানের একটা ব্যাকগ্রাউন্ড হলো উনি ক্যামব্রিজ অক্সফোর্ডের ছাত্রী, উনি জাতিসংঘ একটা বড় পদে ছিলেন, উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব ছিলেন। মানে ইউনুসের যে খলিলুর রহমান, ইউনুসের খলিলুর রহমান, যাকে এখন পর্যন্ত সবাই মনে করে যে উনি তো বিশাল জ্ঞানী, উনি আমেরিকাতে, ওনার থেকে বড় তার কাউকে তারা দেখে না চোখে। তো এখন আমেরিকান ডিপ স্টেট আইরিন খানকে নিয়ে আসলো, বিএনপি ঘরানার, যার ধারে কাছেও খলিলুর রহমান যেতে পারবে না। মানে খলিলুর রহমানের অবস্থানটা আইরিন খানের কাছে তো অনেকটা কেরানির মতো, তাই না? আর আইরিন খানের যে একটা ইমেজ, গ্লোবাল ইমেজ, খলিলুর রহমানের তো অনেক কন্ট্রোভার্সি আছে, আইরিন খানের তো নেই। উনি তো গ্লোবালি একটা হিউম্যান রাইটস ডিফেন্ডার, তাই না? ওনাকে নিয়ে আসছে। আমি যেটা বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন ডিপ স্টেট এখন দুই হাতে খেলছে, এক হাতে একটা কার্ড খেলছে, অন্য হাতে আরেকটা কার্ড খেলছে। তো খলিলুর রহমানের বিপরীতে আইরিন খান খাড়া করিয়ে দেওয়া হলো। খলিলুর রহমান এতদিন পর্যন্ত ভেবেছিলেন, গতকালকে পর্যন্ত হয়তো, যে উনি যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং উনি যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়টিতে ওনার পকেটে, এবং যে আরো যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন, তারেক রহমান ঘনিষ্ঠ, এরা সবাই তো এখন একদম মিয়ে যাবে আইরিন খানের কাছে। মানে আইরিন খান, আপনি যদি বলেন যে হুমায়ুন কবির তারেক রহমানের লোক, আইরিন খান জুবাইদা রহমানের বড় বোন। আপনি যদি বলেন খলিলুর রহমান ডিপ স্টেটের লোক, আইরিন খান ডিপ স্টেটের একটা অ্যাসেট, সম্পদ, মহামূল্যবান সম্পদ।
খলিলুর রহমান আজকে চাইলেই সুইডেনের সরকার প্রধানের সঙ্গে দেখা করতে পারবে না। আইরিন খান আজকে চাইলেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারবে, সেই উচ্চতা ওনার আছে। মানে কার্ড খলিলের বিপরীতে আইরিন খানকে কার্ড খেলে দিয়েছে। এবং জামাতকে ঘায়েল করার জন্য, কাবু করার জন্য, বা জামাতকে খেপিয়ে দেওয়ার জন্য, যাতে ওরা খেপে যায়, খেপলেই তো মুরসির মতো কাণ্ডটা হবে, সেজন্য জঙ্গি কার্ড এখন খেলে দেওয়া হচ্ছে। এখন হলো আমরা যারা আছি, যারা এই যে বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে থাকি, রাতের বেলা দেখি না ফুটবল খেলা, এখন পলিটিক্যাল গেম শুরু হয়ে গেছে, ম্যাচ, পলিটিক্যাল ম্যাচ। এখন পপকর্ন খেতে থাকেন আর খেলা দেখতে থাকেন। আমরা তো নেহায় দর্শক, আমাদের কথার তো কোনো দামও নাই, আপনারও কথার দাম নাই, আমারও নাই। আমরা যা বলি সবই হলো ফালতু কথা। যারা নাকি বড় বড় জায়গায় বসে আছে, এখন তারা দেখুক যে আমরা ফালতু কথা বলেছি না কাজের কথা বলেছি। তো এনারা এখন হাঁপাবে, দৌড়াবে, আমরা বসে বসে পপকর্ন খাবো আর খেলা দেখবো। মানে কিন্তু শেষ পর্যন্ত খেলার মাঠটা আমাদের দেশ বটে। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন।